আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আজকে দশম শ্রেণী হিসাব বিজ্ঞান 12 অধ্যায় অর্থাৎ পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাবের অঙ্কে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমাদের এই অধ্যায়ের আমাদের যে প্রথম সৃজনশীল অঙ্কটা আছে, যে জনাব আহসান হাবিব 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এছাড়া তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসাবে প্রতি মাসে 5,000 টাকা করে সম্মানী পান। 2017 সালে জানুয়ারি তারিখে তার পরিবারে নগদ টাকা ছিল 2 লক্ষ এবং ডিপিএস জমা ছিল 1 লক্ষ। উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন ছিল খাদ্য ক্রয়, বাড়ি ভাড়া, দৈনন্দিন বাজার খরচ, আসবাবপত্র ক্রয়, মুদি ও মনিহারি বিল, গহনা ক্রয়, ডিপোজিট স্কিমে জমা, পোশাক ক্রয়। এখন আমাদের উদ্দীপক থেকে ক নম্বরের প্রশ্ন বলছে যে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিল নির্ণয় করো। খ নম্বর বলছে সমাপনী নগদ তহবিল নির্ণয় করো এবং গ নম্বরে বলছে যে পরিবারের আয় বা ব্যয়ের ঘাটতি নির্ণয় করো। তাহলে যে হিসাব বিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় 12 সৃজনশীল এক। ক নম্বরে বলছে পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো। তাহলে পারিবারিক তহবিল নির্ণয়। যখন আমাদের পারিবারিক তহবিল নির্ণয় করতে বলবে তখন আমরা সব কাটবো দায় টাকা সম্পদ টাকা, দায় টাকা সম্পদ টাকা। তাহলে আমরা প্রথমে ছক কাটি। দায় টাকা সম্পদ টাকা। তাহলে আমাদের প্রথমে অঙ্কটা বলছে যে সে নগদ তহবিল আনছে, অর্থাৎ নগদ তহবিল ছিল 2 লক্ষ টাকা। ডিপিএস ছিল 1 লক্ষ টাকা। মোট হচ্ছে 3 লক্ষ টাকা। এখন আমাদের দায় পাশে কোনো তার দায় ছিল না, সুতরাং সম্পদ পাশের টাকাটা আমরা দায় পাশে আনলাম। এখন দায় পাশে যেহেতু কোনো টাকা নাই, অর্থাৎ এই যোগফলটাই আমাদের পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল 3 লক্ষ টাকা। খ নম্বরের প্রশ্ন বলছে যে জনাব হাবিবের সমাপনী হাতে নগদের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ যখন আমাদের সমাপনী হাতে নগদের পরিমাণ নির্ণয় করতে বলবে তখন অবশ্যই আমাদের
প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে হবে। তখন অবশ্যই আমাদের প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে হবে। তাহলে আমাদের প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে গেলে প্রাপ্তি প্রদান হিসাব অর্থাৎ 6 নম্বর প্রাপ্তি প্রদান হিসাব। তাহলে প্রাপ্তি প্রদানে আমরা ছক কাটবো যে প্রাপ্তি টাকা প্রদান টাকা, অর্থাৎ আমরা যে টাকাগুলো পাবো সেগুলো সব আমাদের প্রাপ্তি পাশে আসবে এবং যে টাকাগুলো আমরা দেব সেগুলো সব প্রদান পাশে যাবে। তাহলে আমরা টাকা পাইছি যে সে প্রথমে নগদ টাকা আনছিল, অর্থাৎ তার নগদ টাকা ছিল 2 লক্ষ, বেতন 12,000 গুণ 12, অর্থাৎ আমাদের এখানে বলা আছে যে সে এক মাসে 12,000 টাকা পায়, কিন্তু আমরা পরিবারের হিসাবটা যখন করি তখন পুরো বছরের হিসাবটাই করি। অর্থাৎ যেহেতু পুরা বছরের হিসাবটাই করছি তাই আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে 12,000 কে 12 দিয়ে গুণ করলে 1,44,000 টাকা। তারপরে বেতনের পরে সম্মানী, সম্মানী 5,000 গুণ 12, কারণ এখানে সম্মানের কথাটা বলা আছে সে প্রতি মাসে 5,000 টাকা পায়, প্রতি মাসে 5,000 টাকা পায়, অর্থাৎ 5 × 12 60,000 টাকা। এখন তারপরে বলছে যে সে অন্যান্য কি কি লেনদেন করছে, অর্থাৎ অন্যান্য কি কি কাজ সে করছে, পরে কি করছে, খাদ্য ক্রয় করছে। খাদ্য ক্রয় 30,000 টাকা, বাড়ি ভাড়া 80,400 টাকা, বাজার খরচ 24,000 টাকা, আসবাবপত্র ক্রয় করছে 15,000 টাকা, মুদি ও মনিহারি বিল দিছে 2,500 টাকা, গহনা ক্রয় 60,000 টাকা, ইপিএস এ জমা করছে 24,000 টাকা, পোশাক ক্রয় 11,000 টাকা। অর্থাৎ জনাব আহসান হাবিব সে টাকা পাইছে নগদ বেতন আর সম্মানে, এবং সে খরচ করছে খাদ্য, বাড়ি ভাড়া, বাজার, আসবাবপত্র, মুদি মনিহারি, গহনা ক্রয়, জিপিএস আর পোশাক ক্রয়। অর্থাৎ এখন আমরা কিভাবে সমাপনী নগদ তহবিলটা বের করব। তাহলে আমাদের প্রাপ্তি পাশে টোটাল যোগফল হচ্ছে চার লক্ষ
4,000 টাকা। এই 4,04,000 টাকা আমরা প্রধান পাশে নিচে বসালাম, সমাপনী হাতে নগদ। এখন এই 4,04,000 টাকা থেকে আমরা এই যে খরচগুলা করছি এগুলারে সব বাদ দিব। তাহলে এগুলা সব বাদ দেওয়ার পরে আমাদের টাকা আছে 1,57,100 টাকা। অর্থাৎ আমাদের সমাপনী হাতে নগদ 1,57,100 টাকা। এরপরে গ নাম্বারে বলছে উপযুক্ত তথ্য হতে যে আয়ের উদ্বৃত্ত বা ব্যয়ের ঘাটতি নির্ণয় করো। তাহলে আয়ের উদ্বৃত্ত বা ব্যয়ের ঘাটতি নির্ণয় করতে গেলে এখন আয়ের উদ্বৃত্ত বা ব্যয়ের ঘাটতি নির্ণয় করতে গেলে বা ব্যয়ের ঘাটতি নির্ণয় করতে গেলে আমাদের আয়গুলাকে আগে যোগ করতে হবে এবং আয় থেকে ব্যয়গুলাকে বাদ দিতে হবে। আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যদি আমার কিছু টাকা অবশিষ্ট থাকে তাহলে সেটা হবে আয়ের উদ্বৃত্ত। আর যদি আয় থেকে ব্যয়ের পরিমাণটা বেশি হয় তাহলে হবে সেটা আয়ের ঘাটতি। তাহলে আমরা শুরু করি গ নাম্বার, আয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয়। আয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয়। প্রথমে আছে বিবরণ, টাকা তাহলে আগে আমরা প্রথমে আয়গুলোকে শনাক্ত করব এবং আমাদের আয়ের ভিতরে আনবো। আয় সমূহ, আয় সমূহতে আমাদের আছে বেতন 12,000 গুণ 12 অর্থাৎ 1,44,000 টাকা। সম্মানে আছে 5,000 গুণ 12 60,000 টাকা। তাহলে আমাদের টোটাল আয় আছে 2,04,000 টাকা। এখন এই আয় থেকে আমরা ব্যয়গুলাকে বাদ দিলে আমরা আয়ের উদ্বৃত্ত পেয়ে যাব। তাহলে এখন আমাদের ব্যয় আছে কি কি, হচ্ছে বাদ ব্যয় সমূহ, তাহলে ব্যয় আছে আমাদের খাদ্য ক্রয়, ব্যয় আছে খাদ্য ক্রয় 30,000, বাড়ি ভাড়া 80,400 টাকা, বাজার খরচ 24,000 টাকা। আসবাবপত্র সম্পদ সেহেতু আমাদের ব্যয়ের ভিতরে আসবে না। তারপরে আছে মুদি ও মণিহারি বিল, মুদি ও মণিহারি বিল আছে
2500 টাকা গহনা ক্রয়। এখন প্রশ্ন আছে গহনা ক্রয়, গহনা ক্রয় তো সম্পদ, অর্থাৎ গহনা ক্রয় আসবে না। তারপরে ডিপোজিট পেনশন স্কিমে জমা, ডিপোজিট পেনশন স্কিমে জমা, এটা সম্পদ, এটা আসবে না। তারপর হচ্ছে পোশাক ক্রয়, পোশাক ক্রয়, তাহলে পোশাক ক্রয় আছে খরচ 11,000 টাকা। এখন প্রশ্ন আছে যে আমাদের ব্যয়গুলা তাহলে এখন আমরা এগুলারে যোগ করি, তাহলে এগুলার যোগফল 30,000, 80,400, 24,000, 2500, 11,000, টোটাল আছে 1,49,900, সরি 1,47,900। তাহলে আমাদের টোটাল যোগফল আছে 1,47,900। 1,47,900 আর তার 2 মাইনাস 2,04,000 অর্থাৎ 56,100। আয়ের উদ্বৃত্ত, আয়ের উদ্বৃত্ত, তাহলে আমরা আয়ের উদ্বৃত্ত পেয়ে গেলাম 1,56,100। অর্থাৎ আমাদের ভিডিওটা যে যে দেখবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।